রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, আপনারা যে সিচুয়েশনের মধ্যে দিয়েও আহ, আপনাদের সময় করে ক্লাসে জয়েন করেছেন, এবং অ্যাজ পার মাই প্রমিস আমি বলেছিলাম আপনাদেরকে আপনাদের এক্সামের আগেই আহ, একটা অ্যাডিকুয়েট প্র্যাকটিস কোয়েশ্চেনের জন্য ব্যাংক রিকনসিলিয়েশনের এই টপিকটুকু নিয়ে আপনাদের সাথে আরেকটু ডিসকাশন করব আমরা, অ্যান্ড দেন একটা কোয়েশ্চেন আমরা আবার রিজলভ করব আপনাদের সাথে নিয়েই, সো দ্যাট এক্সাম আমাদের মিড টার্ম এক্সামে যে কোয়েশ্চেনটা আসবে সেই কোয়েশ্চেনটা যেন আমরা খুব স্মুথলি রিজলভ করতে পারি। এবং আমি যেহেতু অলরেডি বলেছি এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আমরা পাবো ইনশাল্লাহ মিড টার্মে, সো দ্যাট আমরা মিড টার্মটাতে খুব ভালো মার্ক অবটেন করতে পারি। আর আপনাদের যেহেতু এক্সাম রুটিনটাও রিস্কেডিউল হয়েছে ডিউ টু আপনারা যেই ভয় দেখাচ্ছিলেন আমাকে, লোহান তো আমাকে পুরো ভয় পাওয়াই দিচ্ছিল। সো যাই হোক, আমরা সবার জন্য দোয়া করছি সো দ্যাট সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এবং আপনাদের এক্সাম সম্ভবত রবিবার থেকেই শুরু হচ্ছে, সো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা যাতে আপনারা খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা সুন্দর করে দিতে পারেন। আহ আমরা শুরু করছি। আমাদের আজকের টপিকটা আসলে অলরেডি গত ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন হয়ে শেষ হওয়ার কথা ছিল, বাট আপনাদের অনেকেই ওই দিন ক্লাসে প্রেজেন্ট ছিলেন না ডিউ টু আপনাদের মোস্ট প্রবাবলি একটা ক্লাস প্রোগ্রাম ছিল। তো এই কারণেই এই রিকভারি অর মেকআপ সেশনটার জন্য আপনাদেরকে প্রপোজ করা। সো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন। আমি যদি ভুল না করে থাকি গত ক্লাসে আমরা রিকনসিলিয়েশনের এই টপিকটা কি সেটা আপনাদেরকে একটু গো থ্রু করার আমাদের সুযোগ হয়েছিল, এবং আপনারা খুব সুন্দর করে একটা ওয়ার্ড বলেছিলেন, আমার যদি ভুল না হয় পুনর্মিলন একটা শব্দ ছিল আপনাদের। খুব সুন্দর একটা শব্দ আমাকে বলছিলেন বাংলা। সো আমরা একটু ঠিক গত ক্লাসে আমরা কতটুকু কভার করেছি এবং কি কি টপিক নিয়ে আমরা ডিসকাশন করেছি এটার একটা কুইক রিক্যাপ করি, তারপর যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরিজ থাকে সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করে তারপরে আমরা একটা কোয়েশ্চেন্স করব, দেন আপনাদের সাথে একটা কিউএনএ সেশন করব। সো দ্যাটস মাই প্ল্যান। আমরা রিকনসিলিয়েশন বলতে যে জিনিসটা বলেছি আমাদের গত ক্লাসে, এটা হচ্ছে যে আমাদের রিকনসিলিয়েশনটা করতে হয় দুইটা ডিফারেন্ট পয়েন্টের মধ্যে, দুইটা ডিফারেন্ট এরিয়ার মধ্যে, দুইটা ডিফারেন্ট ব্যালেন্সের মধ্যে। সো রিকনসিলিয়েশন মিন্স দুইটা ডিফারেন্ট পয়েন্টকে অ্যাডজাস্ট করে সেম পয়েন্টে নিয়ে আসা, দ্যাট মিনস সেম পয়েন্টে এটাকে কনভার্ট করা, ডাইভার্ট করাটাকে আমরা বলেছি রিকনসিলিয়েশন। সো ব্যাংক রিকনসিলিয়েশনটা কি তাহলে? এখানেও আমরা রিকনসিলিয়েশন যখন করব আমরা দুইটা ডিফারেন্ট ব্যালেন্স কি, একটা হচ্ছে ক্যাশ বুক আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ক্যাশ বুকটা মেনটেন করে কে? ক্যাশ বুকটা মেনটেন করে হচ্ছে বিজনেস, আর ব্যাংক স্টেটমেন্টটা আপডেট করে কে, আর ব্যাংক স্টেটমেন্টটা প্রোভাইড করে কে? ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করে ব্যাংক। এই যে বিজনেস তার নর্মাল প্রিন্সিপাল অনুযায়ী আমরা যখন কোম্পানির জন্য কোনো ক্যাশ বুক অথবা ব্যাংক বুক অথবা ব্যাংক অ্যাকাউন্ট, আমরা যেটাই বলি না কেন তিনটা আসলে একই কথার সিনোনিম, ক্যাশ বুক অর ব্যাংক বুক অর ব্যাংক লেজার অ্যাকাউন্ট, আপনি যেটাই বলেন এই তিনটাই আসলে কে মেনটেন করে? কোম্পানি মেনটেন করে, বিজনেস মেনটেন করে। অ্যান্ড বিজনেস তার ডে টু ডে যত ক্যাশ রিসিপ্ট যত ক্যাশ পেমেন্ট আছে সেগুলো সবকিছু প্লাস মাইনাস করে তারা তাদের একটা মান্থ এন্ডে একটা ক্লোজিং ব্যালেন্স দেখে, অ্যান্ড এটা কম্পেয়ার করে ব্যাংক স্টেটমেন্টের সাথে। তাহলে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনটা ইউজুয়ালি কখন করি? মান্থ শেষে অর ইয়ার শেষে। এটা আমার সবসময় মান্থ এন্ডের একটা কারেকশন। আমি ফার্স্ট অফ অল তাহলে রিকনসিলিয়েশনটা কার কার মধ্যে করি? বিটুইন ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। কেন করি? দ্যাটস দ্য মেইন রিজন। কেন করি সেটার উত্তরে যদি আমরা আসি, যে যখন আমরা মান্থ শেষে ক্যাশবুকের ব্যালেন্স দেখলাম এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স দেখি, এই যে ক্যাশবুকের ব্যালেন্স যেটা শো করে এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স যেটা আমাকে ব্যাংক প্রোভাইড করে, এই দুইটা ব্যালেন্স ইউজুয়ালি সেম থাকে না, ম্যাচ করে না। তো যখন ম্যাচ করে না আমি তাহলে কোন ব্যালেন্সটাকে কারেক্ট ব্যালেন্স ধরবো? ঠিক এইটাকে কারেক্টেড করার জন্যই, এটাকে আমার অ্যাডজাস্ট করার জন্যই আমাকে রিকনসাইল করতে হয়, সো দ্যাট আমি একটা
অ্যাকুরেট কারেক্টেড ব্যালেন্স আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ দ্য পারপাস, দ্যাট ইজ দ্য রিজন অফ ডুইং ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন আমরা কখন করি? মাস শেষে, যখন আমার ক্যাশবুক এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স দুটো ডিফারেন্স থাকে। আমরা একটু পরেই দেখব যে ক্যাশবুক এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স ডিফারেন্স হয় কি কি কারণে। তার মানে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন যে করি সেটার পিছনে আসলে কি কি ডিফারেন্স থাকে, যে জন্য আমরা ব্যাংক রিকনসিলিয়েশনটা করি, যেটা গত ক্লাসে আমরা একটু ডিসকাশন করেছি। সো আই থিঙ্ক আমরা আজকে আরেকটু রিকল করলে আমাদের জন্য ভালোই হয়, খুব একটা সমস্যা হবে না। তাহলে আমরা যেটা বললাম যে ব্যাংক রিকনসিলিয়েশনটা কেন করি, এবং ক্যাশবুক এবং ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি জিনিস দেই, যেই জিনিসগুলোকে আমরা ডিফারেন্স বলি, যে আইটেম গুলাকে আমরা রিকনসাইলিং আইটেমস বলি, যে আইটেম গুলোকে আমরা ইদার এটা ক্যাশবুকে আমরা অ্যাডজাস্ট করি অর ব্যাংক স্টেটমেন্টে আমরা অ্যাডজাস্ট করি। তাহলে আমরা একটা বেসিক প্রিন্সিপাল সবাই জানি যে ক্যাশবুকে আমার যখন ক্যাশ রিসিভ হবে তখন এটা আমরা অ্যাড করব, যখন পেমেন্ট হবে তখন আমরা মাইনাস করব। তো একই প্রিন্সিপাল ব্যাংক স্টেটমেন্ট কিভাবে এটা ফলো করবে সেটাও আমরা দেখব। এবং এখানে এটা দেখার আগে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আমার ক্যাশ বুক এবং ব্যাংক বুক, এই দুটার মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা বোঝা, এটা এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য। যেমন আমি আমার পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করব, আমার পার্সপেক্টিভ থেকে আমি যখন বলবো আমি ক্যাশ রিসিভ করেছি, তার মানে এটা আমার জন্য একটা ডেবিট ব্যালেন্স। অলওয়েজ রিমেম্বার, আমার পার্সপেক্টিভ বলতে আমরা বুঝাচ্ছি কোম্পানির পার্সপেক্টিভ, বিজনেসের পার্সপেক্টিভ। আর ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আমরা যদি চিন্তা করি তার মানে তার অপোজিট পার্সপেক্টিভ। তাহলে আমার জন্য যেটা অ্যাসেট, আমার জন্য যেটা অ্যাসেট, আমার জন্য যেটা ডেবিট, ব্যাংকের জন্য কিন্তু সেটা লায়াবিলিটি, অর ব্যাংকের জন্য কিন্তু সেটা ক্রেডিট হয়। তো এই পয়েন্টটা আমাকে একটু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই পয়েন্টটা অবশ্যই আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন অবশ্যই এটা ভালো করে খেয়াল করব যে এটা ক্যাশ বুকের ব্যালেন্স বলছে না ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স বলছে। সো তার মানে আমরা যে কথাটা বললাম যে ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে অ্যাসেট, বাট ব্যাংক স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স মানে কিন্তু ব্যাংক ওভারড্রাফট। মানে হচ্ছে আমি যখন ক্যাশ বুক প্রিপেয়ার করছি, এখানে আমার যদি ডেবিট ব্যালেন্স শো করে, মানে আমার যদি ক্যাশ রিসিপ্ট বেশি হয়, তাহলে এটা আমার জন্য অ্যাসেট। বাট ব্যাংক স্টেটমেন্ট যদি ডেবিট ব্যালেন্স শো করে, তার মানে এটা ব্যাংক ওভারড্রাফট। ইট মিনস আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে তার থেকে বেশি টাকা উইথড্র করেছি, দ্যাট ইজ মাই লায়াবিলিটি। এটাকে আমরা বলি ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। মানে আমি যত টাকা ডিপোজিট করেছি তার থেকে বেশি টাকা আমি উইথড্র করছি। সো দ্যাটস আ ক্রেডিট, দ্যাটস আ লোন ফর মি। এটা আমার জন্য লায়াবিলিটি, বাট ব্যাংকের জন্য কিন্তু সেটা অ্যাসেট। তো এই রিলেশনটা, এই পার্সপেক্টিভটা আমি যখন বুঝতে পারবো, তখন আমার জন্য ব্যাংক রিকনসিলিয়েশন করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তার মানে আমার এই পার্সপেক্টিভটা অলওয়েজ মনে রাখবো যে বিজনেস এবং ব্যাংকের পার্সপেক্টিভটা অলওয়েজ ভাইস ভার্সা হয়, অলওয়েজ অপোজিট হয়। মানে আমার জন্য যেটা ডেবিট ব্যালেন্স, ব্যাংকের জন্য সেটা কিন্তু আলটিমেটলি ক্রেডিট ব্যালেন্স। মানে হচ্ছে আমার জন্য যেটা অ্যাসেট, ব্যাংকের জন্য কিন্তু সেটা লায়াবিলিটি। আবার আমার জন্য যেটা লায়াবিলিটি, ব্যাংকের জন্য কিন্তু সেটা আবার অ্যাসেট। তার মানে আমাকে যখন বলবে যে ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স, ইট ইজ মাই পজিটিভ রিফ্লেকশন, ইট ইজ মাই অ্যাসেট। আবার যদি বলে ব্যাংক স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স মানে কিন্তু আবার পজিটিভ না। ব্যাংক স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশি উইথড্র করেছেন, বেশি উত্তোলন করেছেন, এটাকে আমরা লায়াবিলিটি বলি। তার মানে এটা আপনার জন্য নেগেটিভ ব্যালেন্স, এটা আপনার জন্য নট অ্যাসেট। আপনার জন্য বলতে আমি বুঝাচ্ছি বিজনেসের জন্য, যেহেতু আমরা রিকনসিলিয়েশনটা করছি কার পার্সপেক্টিভ থেকে, বিজনেসের পার্সপেক্টিভ থেকে। সো এটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এন্ড অন দ্য আদার হ্যান্ড, এটা আমার জন্য ক্যাশবুকের জন্য যদি ক্রেডিট ব্যালেন্স হয়, মানে হচ্ছে এটা আমার লায়াবিলিটি। এবং এটা কিন্তু আবার ব্যাংকের পার্সপেক্টিভ থেকে যদি ক্রেডিট ব্যালেন্স শো করে, তখন কিন্তু এটা আবার বিজনেসের জন্য অ্যাসেট, বাট ব্যাংকের জন্য এটা লায়াবিলিটি। এই জন্য
আপনারা দেখবেন, এটা খেয়াল করবেন যে যখন আপনি আপনার কার্ড দিয়ে অথবা আপনার অ্যাকাউন্টের চেক দিয়ে যদি কোনো ট্রানজেকশন করেন, যদি কোনো লেনদেন করেন, অলওয়েজ রিমেম্বার, ব্যাংক আপনাকে আপনার অ্যাকাউন্টে যখন টাকা ডিপোজিট করবেন, আপনি মানে আপনার অ্যাকাউন্টে যখন টাকা জমা দিবেন, সবসময় এই মেসেজটা পাবেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড বাই যে অ্যামাউন্ট আপনি জমা দিবেন। আবার আপনি যদি এটিএম মেশিন থেকে, এটিএম বুথ থেকে আপনার টাকাটা উইথড্র করেন, অলওয়েজ রিমেম্বার, যখন আপনি উইথড্র করবেন তখন কিন্তু আপনার মেসেজ আসবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই দ্যাট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনি উইথড্র করেছেন। সো তার মানে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে খুব খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্ট রাখতে হবে যে আপনার এবং ব্যাংকের পার্সপেক্টিভটা আপনি কিভাবে বুঝতে পারেন কিনা, এবং আপনার পার্সপেক্টিভ এবং ব্যাংকের পার্সপেক্টিভটা ক্লিয়ার কিনা আপনার কাছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা গত ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন করেছি। আই থিংক আমাদের এখানে আর করার কোনো প্রবলেম নেই, কোশ্চেন থাকার কথা না। বাট স্টিল আমি যতটুকু কথা বললাম এই 5-10 মিনিটস, এখানে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু আমাকে কুইকলি কোয়েশ্চেনটা করে ফেলতে পারেন, তারপর আমরা নেক্সট টপিক মানে ডিফারেন্সটা কি কি সেই টপিকে চলে যেতে পারবো। একটু যদি বলতেন আমাকে, যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে। নীরবতা সম্মতির লক্ষণ। আমি যদি নীরব থাকেন সবাই আমি ধরে নিব, বাট স্টিল যদি বুঝেও থাকেন আমাকে একটু রেসপন্স করবেন, আমার জন্য এটা বেটার যে ফিডব্যাকটা নেওয়া যে হ্যাঁ এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে স্যার, আমি এরপরের টপিকে যেতে চাই। সো একটু যদি বলতেন আপনাদের পক্ষ থেকে কেউ একজন যে যতটুকু আমরা বললাম ততটুকু আমার ক্লিয়ার, এখানে কারো কোনো কোয়েশ্চেন্স নাই, প্লিজ। Sir, you can proceed. থ্যাঙ্কস ফর ইউর কনফার্মেশন। আমরা এবার চলে যাব আমাদের রিকনসাইলিং আইটেমসে, দ্যাট ইজ কল দ্য ডিফারেন্স। কি কি ডিফারেন্স অ্যারাইজ করে আমাদের ব্যাংক স্টেটমেন্টের সাথে এবং ক্যাশ বুকের সাথে। সো এই জিনিসটা আমরা গত ক্লাসেও ইন ডিটেলসে ডিসকাশন করেছি, বাট যেহেতু আমরা একটা ম্যাথ করব, জাস্ট এগুলাকে একটু মানে রিকল করার জন্য আমরা বলছি, অলওয়েজ রিমেম্বার, ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুক এটা যে ডিফারেন্স শো করে, ডিফারেন্স ব্যালেন্স শো করে, এই ডিফারেন্স ব্যালেন্সটা শো করে বেসিক্যালি দুইটা কারণে। দুইটা কারণের বাইরে আরেকটা কারণ আছে যেটাকে আমরা এরর বলি। এরর তো আসলে এটা দুইটা যে কোনোটাতেই হতে পারে, সো এই জন্য আসলে ওইটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি না আর আলাদা করে আমরা বলছি না, মানে এরর ইটসেলফ যেহেতু একটা ভুল করা, তো ভুলটা যেখানে করা হচ্ছে ঠিক সেখানে ওইটার কারেকশনটা দিতে হবে। বাট ইউজুয়ালি আমরা যদি বলি যে ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুকের মধ্যে যে ডিফারেন্স ব্যালেন্স শো করে, এই ডিফারেন্স ব্যালেন্স শো করার জন্য মেইনলি দুইটা কারণ এখানে থাকে, যে দুইটা কারণে আমার ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুকের মধ্যে ডিফারেন্স শো করে। এর একটা হচ্ছে আনরেকর্ডেড আইটেমস, আরেকটা হচ্ছে টাইমিং ডিফারেন্স। একটা হচ্ছে আনরেকর্ডেড আইটেমস, আরেকটা হচ্ছে টাইমিং ডিফারেন্স। তো আমার যদি ভুল না হয়ে থাকে আমরা এই কথাগুলা গত ক্লাসে আপনাদেরকে খুব ভালো করেই বলেছি যে হোয়াট ইজ আনরেকর্ডেড আইটেমস এন্ড হোয়াট ইজ টাইমিং ডিফারেন্স, যদি ভুল না হয়ে থাকে। আনরেকর্ডেড আইটেমস মানে কি? আনরেকর্ডেড আইটেমস মানে হচ্ছে দোজ আইটেমস অলরেডি recorded by the bank but yet not recorded in business cash book, right? মানে কি, যে আইটেম গুলো অলরেডি ব্যাংক রেকর্ড করে ফেলেছে ডিউরিং দ্য ট্রানজেকশন, যখন ট্রানজেকশনটা হয়েছে, বাট এখনো পর্যন্ত বিজনেস ওগুলো রেকর্ড করে নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? সো ডিউরিং ব্যাংক রিকনসিলিয়েশন, business need to business need to adjust those items with cash book or bank book. ওকে, তার মানে এক কথায়
আমি এই আইটেমগুলো অলরেডি ব্যাংকে রেকর্ড করে ফেলেছি, যে আইটেমগুলো ব্যাংকে অলরেডি রেকর্ডেড, বাট বিজনেস এখনো এই আইটেমগুলো রেকর্ড করে নাই, এগুলাকে আমরা বলছি আনরেকর্ডেড আইটেম। মানে হচ্ছে যেটা অলরেডি ব্যাংক রেকর্ড করে ফেলছে বাট বিজনেস এখনো পর্যন্ত রেকর্ড করে নাই, তার মানে সেগুলো আমাকে বিজনেসের ক্যাশবুকের সাথে অ্যাডজাস্ট করতে হবে, বিজনেসের ক্যাশবুকের সাথে আমাকে রেকর্ড করতে হবে। এগুলাকে আমরা বলেছি আনরেকর্ডেড আইটেমস। আনরেকর্ডেড আইটেমস গুলো কি, যেটা ব্যাংক সাথে সাথে রেকর্ড করে ফেলে। খেয়াল করে দেখেন আনরেকর্ডেড আইটেমস গুলো কি, যেটা ব্যাংক সাথে সাথে রেকর্ড করে ফেলে, তার মানে এখনো পর্যন্ত বিজনেস সেটা জানে না। কেন জানে না? বিকজ ব্যাংক ইনস্ট্যান্ট এটাকে রেকর্ড করেছে যখন ট্রানজেকশনটা হয়েছে, যেমন ব্যাংক চার্জ, ইন্টারেস্ট চার্জ, ডিজঅনার চেক, স্ট্যান্ডিং অর্ডার, ডিরেক্ট ডেবিট, এই কথাগুলো গত ক্লাসে আমরা বলেছি যে ব্যাংক চার্জ, সার্ভিস চার্জ হওয়ার সাথে সাথে ব্যাংক রেকর্ড করে। তাহলে ব্যাংক কি করে আপনার অ্যাকাউন্টে, খেয়াল করে দেখেন, ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট করে। তাহলে আমি কি করব, আমার ক্যাশবুকে এটাকে মাইনাস করব। তার মানে এখানে যেগুলা পেমেন্ট আইটেম গুলোকে আমরা আমাদের ক্যাশবুকের যে ব্যালেন্স দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেখান থেকে আমরা ডিডাক্ট করব, আমরা লেস করব, আমরা মাইনাস করব। তার মানে আমি দেখব যে আলটিমেটলি এই আইটেম গুলোকে ব্যাংক কি করেছে, ব্যাংক কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখছে না আমার অ্যাকাউন্টে টাকা আরো ডিপোজিট করছে। যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখে তাহলে আমিও আমার ক্যাশবুক থেকে এটাকে মাইনাস করে ফেলবো। আর যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, ডিপোজিট হয়, তাহলে আমিও আমার ক্যাশবুকে এগুলাকে অ্যাড করব। দ্যাটস দ্য সিম্পল পলিসি, সিম্পল টেকনিক ফর আনরেকর্ডেড আইটেমস। তার মানে আনরেকর্ডেড আইটেমসটা আইদার এটা পেমেন্টও হইতে পারে ফ্রম ব্যাংক অর রিসিপ্টও হইতে পারে ইনটু ব্যাংক। যদি এটা পেমেন্ট হয় তাহলে এটা আমাকে অবশ্যই মাইনাস করতে হবে, দ্যাট ইজ সো সিম্পল, যেটা আমরা গত ক্লাসেও আপনাদের সাথে কথা বলেছিলাম। আর যদি এটা রিসিপ্ট হয়, মানে আমার অ্যাকাউন্টে যদি টাকা জমা হয়, যেমন সেটা কি কি, ইন্টারেস্ট রিসিপ্ট করতে পারেন আপনি, ডিভিডেন্ড রিসিপ্ট করতে পারেন হয়তো বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডিং থেকে, আর ডিরেক্ট ক্রেডিট মানে ইটস অপোজিট অফ ডিরেক্ট ডেবিট হতে পারে। তো এই সবগুলো জিনিস আমরা কি করতে পারবো, আমরা আমাদের ক্যাশবুকে অ্যাড করতে পারবো যখন আমি ব্যাংক স্টেটমেন্টটা পেয়ে যাব, যখন আমি দেখব যে এই আইটেমগুলো আমার ব্যাংকে অলরেডি আপডেটেড বাট বিজনেস এটা এখনো জানতো না, কেননা এই ট্রানজেকশন গুলো যে হয়েছে ব্যাংক এটা স্টেটমেন্ট না দেওয়া পর্যন্ত আপনি নোটিফাইড না। সো দ্যাট ইজ দ্য আইটেম, যেগুলাকে আমরা বলি আনরেকর্ডেড আইটেমস, যেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার পর আমার ক্যাশবুকে আপডেট করব, ক্যাশবুকে রেকর্ড করব। অ্যান্ড পরবর্তী আইটেম যেটা ছিল সেটা হচ্ছে আমার টাইমিং ডিফারেন্স। টাইমিং ডিফারেন্সটা কি ছিল? টাইমিং ডিফারেন্সটা ছিল যে আমি আমার বিজনেসের ক্যাশবুকে এই ট্রানজেকশন গুলো অলরেডি রেকর্ড করে ফেলেছি, বাট ডিউ টু টাইমিং ডিফারেন্স, মানে আমার টাইমিং গ্যাপের কারণে এই জিনিসগুলা এখনো পর্যন্ত ব্যাংক এটা অবগত হয় নাই। মানে এই জিনিসগুলা ব্যাংক এখনো পর্যন্ত এই জিনিসগুলা রেকর্ড করতে পারে নাই। কেন? বিকজ ব্যাংক এখনো এই জিনিসগুলো অবগত না। দ্যাটস দ্য থিং। তাহলে টাইমিং ডিফারেন্সটা আমি কাদেরকে বলছি? টাইমিং ডিফারেন্সটা হচ্ছে those items which are already recorded or posted by business in cash book, right? But due to timing gap or difference, those are not recorded or posted by bank. যেমন আইটেম গুলা কি ছিল, যে আমি একটা চেক দিয়েছি সাপ্লায়ারকে, বাট সাপ্লায়ার এই চেকটা নিয়ে সে অক্টোবর মাসে এই চেকটা জমা দেয় নাই, অক্টোবর মাসে এই চেকটা সে প্লেস করে নাই, প্রেজেন্ট করে নাই ব্যাংকে। তাহলে এটা তো আর ব্যাংক জানবে না যে এই চেকটা আপনি কোন সাপ্লায়ারকে দিয়েছেন। ব্যাংক তখনই জানবে যখন এই চেকটা ব্যাংক প্রসেস করবে, ব্যাংক সাপ্লায়ার যখন এটা জমা দিবে এবং ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা ডিডাক্ট করে নেবে। তার মানে ব্যাংক এটা এখনো পর্যন্ত নোটিফাইড না
কেন নোটিফাইড না? বিকজ অফ টাইমিং ডিফারেন্স, বিকজ অফ সাপ্লায়ার এই চেকটা এখনো পর্যন্ত ব্যাংকে প্লেস করে নাই। একই রকম ভাবে এটার অপোজিটটাও হতে পারে, যে আপনি কোন একটা চেক পেয়েছেন কাস্টমারের কাছ থেকে, কোন একটা কাস্টমার আপনাকে চেক দিয়েছে, বাট এই চেকটা আপনি এখনো ব্যাংকে প্লেস করেন নাই, এই চেকটা এখনো ব্যাংকে আপনি ডিপোজিট করেন নাই। তার মানে বেসিক্যালি হচ্ছে দুইটাই চেক ব্যাংকে এখনো যায় নাই। একটা আপনি রিসিভ করেছেন চেক, এইটাকে আমরা বলি, যেটা গত ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, এটাকে আমরা বলি আউটস্ট্যান্ডিং লজম্যান অর আনক্রেডিটেড ডিপোজিট। আরেকটা হচ্ছে আমি যে চেকটা পে করেছি বাট সাপ্লায়ার এটা এখনো প্লেস করে নাই, সেটাকে আমরা বলি আনপ্রেজেন্টেড চেক অর আউটস্ট্যান্ডিং চেক। তার মানে আপনি আপনার ক্যাশবুকে ওগুলা রেকর্ড করেছেন, বাট ব্যাংক স্টেটমেন্টে ওগুলো এখনো পর্যন্ত রেকর্ড হয় নাই। সো দোজ আইটেমস শুড বি অ্যাডজাস্টেড উইথ ব্যাংক স্টেটমেন্ট ডিউরিং দ্য ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস। তার মানে কথাটা খুব সিম্পল, আনরেকর্ডেড আইটেমস গুলো আমরা রেকর্ড করব ক্যাশবুকে, কেননা এগুলো অলরেডি ব্যাংক রেকর্ড করে ফেলেছে, আইটেম গুলো আমরা দেখলাম। আর টাইমিং ডিফারেন্স গুলো আমরা রেকর্ড করব ব্যাংক স্টেটমেন্টে, কেননা এগুলো অলরেডি ক্যাশবুকে রেকর্ড হয়ে গিয়েছে। সো এই জিনিসটা আমাকে ক্লিয়ার হতে হবে, এবং এটার উপর বেস করে আমাকে ডিসাইড করতে হবে যে আমি আমার এই অ্যাডজাস্টমেন্টটা কি ক্যাশবুকে দিব না ব্যাংক স্টেটমেন্টে দিব। এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এটা ফার্স্টে ডিসাইড করতে হবে যে আপনি অ্যাডজাস্টমেন্টটা কোথায় দিবেন, এটা কি ক্যাশবুকে আইটেম হিসাবে আসবে না ব্যাংক স্টেটমেন্টের আইটেম হিসাবে আসবে। দেন আপনি ডিসাইড করবেন এটিকে আপনি প্লাস করবেন না মাইনাস করবেন, ডিপেন্ড করবে এটার আইটেমের উপর। যেমন আমরা যদি আনরেকর্ডেড আইটেমস এর কথা বলি, আনরেকর্ডেড আইটেমস এর পেমেন্ট গুলো আমরা মাইনাস করব, যেটা বললাম একটু আগে, বাট রিসিপ্ট গুলো আমরা প্লাস করব। একইভাবে আমার টাইমিং ডিফারেন্সটা, এটা দুই রকমের হতে পারে টাইমিং ডিফারেন্স। একটা হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং লজমেন্ট অর আনক্লিয়ার্ড লজমেন্ট, আরেকটা হচ্ছে আমার আনপ্রেজেন্টেড চেক। তাহলে আমার আনক্লিয়ার্ড লজমেন্ট, লজমেন্ট মানে হচ্ছে ডিপোজিট, লজমেন্ট মানে হচ্ছে রিসিপ্ট। তাহলে আনক্লিয়ার্ড লজমেন্ট মানে কি? আনক্লিয়ার্ড লজমেন্ট মানে হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে চেক পেয়েছি, রাইট, যেটা আমি আমার বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে, আমার বিজনেসের ক্যাশবুকে আমি যখন চেকটা পেয়েছি আমি ব্যাংক এটাকে ডেবিট করেছি, মানে আমি রিসিপ্ট হিসেবে দেখাইছি, বাট এটা ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত জানে না, কেননা ব্যাংকে এটা এখনো প্লেস হয় নাই, তার মানে এখনো ক্লিয়ার হয় নাই। তো যেহেতু ক্লিয়ার হয় নাই, তার মানে ব্যাংকে এখনো ফান্ডটা আপডেট হয় নাই, তাহলে আমাকে এখন কি করতে হবে? ব্যাংক স্টেটমেন্টের সাথে এটাকে অ্যাড করতে হবে, আমার আমার স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে প্লাস করতে হবে। তার মানে আনক্লিয়ার্ড লজমেন্টটা আমরা প্লাস করব। অন দ্য আদার হ্যান্ড আনপ্রেজেন্টেড চেক যেটা, সেটা আমরা মাইনাস করব, কেননা আমি এই চেকটা যখন পে করেছি সাপ্লায়ারকে, তখন আমি এটা আমার ব্যাংক বুকে আর ব্যাংক অ্যাকাউন্টে এটাকে ক্রেডিট করেছি, মানে আমার আমার ব্যালেন্স থেকে আমি এটাকে মাইনাস করে দেখাইছি। যেহেতু আমি মাইনাস করেছি, সো এই টাকাটা আমার যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যাবে যখন চেকটা প্রেজেন্ট হবে, তাহলে আমি এটা ব্যাংক স্টেটমেন্টের এই মান্থের স্টেটমেন্ট ব্যালেন্সের সাথে আমি এটাকে মাইনাস করে দিব। তাহলে এখান থেকে ব্যাপারটা খুব সিম্পল দাঁড়াচ্ছে, যে আমার ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্সের সাথে আনপ্রেজেন্টেড চেকটা মাইনাস হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ভুল না হয়ে থাকে, আর আউটস্ট্যান্ডিং লজমেন্ট যেটা, সেটা আমার প্লাস হবে, যেটা আমার এখানে আলটিমেটলি হাইলাইট করা আছে। এন্ড দেন we will get our final bank corrected balance as per ক্যাশবুক, এবং এটি আমরা ম্যাচ করে দেখব যে আমার ক্যাশবুকের ব্যালেন্স এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা সেম হচ্ছে কিনা। এন্ড অবভিয়াসলি এটা সেম হতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে, এটা সেম হওয়া ছাড়া অল্টারনেটিভ আসলে কোনো ওয়ে নাই, এটা অবশ্যই অবশ্যই ম্যাচ করবে। এন্ড ডেফিনেটলি এটা আমরা গত ক্লাসেও দেখেছি এটা কিভাবে ম্যাচ করতে হয় এবং ম্যাচ কিভাবে হয়েছিল। ওকে, সো প্লিজ লেট মি নো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স কনফিউশন আছে কিনা প্লিজ। ওকে, কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে অবশ্যই হ্যান্ড রেজ করে বলবেন, অর অর চ্যাট বক্সে আপনারা আপনাদের কোয়েশ্চেন্সটা বলবেন।
সো দ্যাট আমি একটু গো থ্রু করে দেখতে পারবো যে আপনারা কোয়েশ্চেনটা আমাকে প্লেস করেছেন, এন্ড দেন উই উইল ডিসকাস যে এই কোয়েশ্চেনটা কিভাবে রিজলভ করা যায়। তো যেহেতু কোয়েশ্চেন্স নেই বলছেন, আমরা লাস্ট পয়েন্টে চলে যাই বিফোর সলভিং আ ম্যাথ। সেটা হচ্ছে এররস ইন ক্যাশ বুক। আমার যদি ক্যাশ বুকে ভুল হয় তাহলে সেটা আমাকে ক্যাশ বুকের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি ব্যাংক বুকে ভুল হয়, সরি, ব্যাংক স্টেটমেন্টে ভুল হয়, তাহলে সেটা আমাকে ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। দিস ইজ সো সিম্পল পলিসি, দিস ইজ সো সিম্পল স্টেটমেন্ট। এই জন্য এটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলি নাই। তার মানে আপনি আগে দেখবেন আপনার কোয়েশ্চেন্স থেকে এই ভুলটা কে করেছে, বিজনেস করেছে? যদি বিজনেস করে থাকে, যেই ভুলের যেই চিকিৎসা, মানে যেই, মানে রোগের যে চিকিৎসা বলি যেটাকে আমরা, মানে আপনি ঠিক যে ভুলটা করেছেন সেই ভুলের ট্রিটমেন্টটাই আপনি দিলে এটা ঠিক হয়ে যাবে। তার মানে আগে আপনি দেখবেন ভুলটা কে করেছে, বিজনেস করেছে আর ব্যাংক করেছে। ব্যাংক ইউজুয়ালি ভুল করে না, যেটা আমরা জানি মোস্ট অফ দ্য কেস, বাট স্টিল ব্যাংক ভুল করতেও পারে, আমাদের কোয়েশ্চেন এটা থাকতেও পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এটা ভালো করে খেয়াল করতে হবে যে এররটা কার এন্ড থেকে হয়েছে, এররটা কি বিজনেসের এন্ড থেকে হয়েছে অর ব্যাংকের এন্ড থেকে হয়েছে। যদি বিজনেসের এন্ড থেকে হয় তাহলে এটাকে আমরা ক্যাশ বুকে ডিসকাশনের আনবো, ক্যাশ বুকের আইটেম হিসেবে আমরা আনবো। আর যদি এররটা ব্যাংক করে থাকে তাহলে এটা আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে আমি অ্যাডজাস্ট করবো। এন্ড এই ভুলগুলোর কিছু কমন রিজন, কমন চেঞ্জ এখানে দেওয়া আছে। যেমন ব্যাংক কি করতে পারে, ডেবিট করার কথা ক্রেডিট করতে পারে, একইভাবে আপনিও এটা করতে পারেন। অথবা ব্যাংক রং অ্যামাউন্ট ডেবিট করতে পারে, রং অ্যামাউন্ট ক্রেডিট করতে পারে। অথবা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করার কথা সে অন্য কারো অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলেছে, তার মানে আপনার অ্যাকাউন্টে এখন ক্রেডিট করতে হবে। সো এরকম টিপিক্যাল ভুলগুলো ব্যাংক করলেও করতে পারে, সেটা বিজনেসও করতে পারে, ব্যাংকও করতে পারে। সো আমি ঠিক যেখানে ভুলটা হবে সেখানেই আমি চিকিৎসাটা দিব, সেখানে আমি ট্রিটমেন্টটা দিব। অ্যান্ড আমরা জানি কিভাবে এটাকে রিকনসাইল করতে হয়। আমরা একটা টেবিলের মতো করে করব, যদি ভুল না হয়ে থাকে আমরা গত ক্লাসে ঠিক যেভাবে করেছিলাম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, এবং এখানে একটা টেবিল থাকবে। ওকে, সো আপনি যখন, এটা তো আপনি পেন এন্ড পেপারে করবেন, আলটিমেটলি হচ্ছে এটা পার্টিকুলার্স, এন্ড এখানে আপনি দিবেন হচ্ছে অ্যামাউন্ট। ওকে, সো আলটিমেটলি এটা থাকবে হচ্ছে ফর ক্যাশ বুক, আর এটা থাকবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ওকে, এন্ড ফাইনালি আমরা জানবো একটা রিকনসাইল অর অ্যাডজাস্টেড ভ্যালু। ওকে, তো আমরা দেখবো এটা কিভাবে করতে হয় আসলে। সো আমরা ক্যাশ বুকের ফার্স্টেই যেটা জানবো, ক্যাশ বুকে আমার ফার্স্টে কি থাকবে, ক্যাশ বুকে আমার ফার্স্টে একটা ব্যালেন্স দেওয়া থাকবে। সো অলওয়েজ রিমেম্বার ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, রাইট? একইভাবে ব্যাংক স্টেটমেন্টের একটা ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, যেটা কোশ্চেনে আমরা পাবো, কোশ্চেনে দেওয়া থাকবে। সো ফার্স্টে আমরা এই ব্যালেন্সটা নিয়ে নিব, এই ব্যালেন্সটা আমি এক্স্যাক্টলি কোশ্চেনে যেভাবে দিবে সেভাবেই নিব। অ্যামাউন্টটা যেহেতু ডলারে থাকবে, আমরা জানি এটা, তো আমি উপরে ডলার সাইন জাস্ট দিয়ে দিলাম, সো দ্যাট এখানে আসলে কোনো কোয়েশ্চেন্স কনফিউশন না থাকে। ওকে, যেটা যেই ব্যালেন্স থাকবে, ডলারও থাকতে পারে, আবার এটা অন্য কোনো কারেন্সিও থাকতে পারে। সো ইউজুয়ালি আমরা ধরে নিই এটা ডলারই থাকবে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে। ওকে, ওকে, ওকে। নাও আমরা ঠিক এখানে দুইটা কোশ্চেন্স, এই কোশ্চেন্সটা আপনারা বেসিক্যালি না করলেও হয়, প্রবলেম নাই। আপনাদের এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবে কোশ্চেন 2 এবং কোশ্চেন 3, এই দুইটা কোশ্চেন্স আমরা টার্গেট করছিলাম। এবং আপনাদের এক্সামে আসলে এই প্যাটার্নেই কোশ্চেনটা আসবে, এর বাইরে আসলে কোশ্চেন ব্যাংক রিকনসিলিয়েশন থেকে আর কমপ্লিকেটেড করার কোনো ওয়ে নাই। ওকে,
আমরা এই ভুল না হয়ে থাকলে আমরা এই কোয়েশ্চেনটা গত ক্লাসেই আপনাদেরকে নিয়ে সলভ করেছিলাম, এবং আপনারাই আমাকে এটাকে হেল্প করেছিলেন অনেকটুকু। আপনারাই আমাকে এই কাজ মানে কোয়েশ্চেনটা রিজলভ করতে, সলভ করতে অনেকটুকু হেল্প করেছেন। সো এটা একটু যদি কুইকলি আমরা করে ফেলি, হয়তো বা 2-3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগার কথা না। উই নিড টু শো অ্যান corrections to the bank ledger account and show a statement reconciling the balance per bank statement to the balance in the cash book. Okay. তাহলে আমরা একটু একটা একটা করে আসি যে আমার ব্যাংক বুকের আর ক্যাশ অ্যাকাউন্টের আর ব্যাংক অ্যাকাউন্টের আলটিমেটলি ব্যালেন্স কত দেওয়া আছে খেয়াল করে দেখেন। At 30 September 2007, the debit balance in the bank ledger account, তার মানে বিজনেসের ডেবিট ব্যালেন্স মানে কিন্তু এটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমার ক্যাশ বুকের ব্যালেন্স 805.15, 805.15। এই অ্যামাউন্টটা অলরেডি আমার ক্যাশ বুকের ব্যালেন্স হিসেবে দেওয়া আছে, রাইট? এবং যেহেতু এটা আমার ডেবিট ব্যালেন্স, তার মানে এটা আমার পজিটিভ ব্যালেন্স। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে 1112.30, তার মানে 1112.30, 1112.30। এই যে দুইটা ব্যালেন্স দেওয়া আছে খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ক্যাশ বুকের ব্যালেন্স, যেটা আমার ব্যাংক লেজার অ্যাকাউন্ট বলা আছে, খেয়াল করে দেখবেন কথাটা, ব্যাংক লেজার অ্যাকাউন্ট দেওয়া আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স, যেটা আমার ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে $1112.30। সো তার মানে আমরা ডলার পয়সাকে আসলে সেন্ট বলি, তার মানে 30 সেন্ট। তার মানে আমরা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল ব্যাংক বুকের যে ডেবিট ব্যালেন্স, মনে করে দেখেন ব্যাংক বুকের ডেবিট ব্যালেন্স মানে কি পজিটিভ ব্যালেন্স। অন দ্য আদার হ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের ক্রেডিট ব্যালেন্স, তার মানে এটাও আমার পজিটিভ ব্যালেন্স। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা এই আইটেম গুলোকে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখবেন যে এখানে একটা ওকে, এখন আমরা যদি একটু দেখি যে কি কি কারণে এটা ভুল হয়েছিল, আর কি কি কারণে, বেসিক্যালি ভুল না, কি কি কারণে এটা আলটিমেটলি ব্যালেন্সটা মিলে নাই, রাইট? সো আমরা রিজন গুলা দেখি। নাম্বার এ, a receipt for $320 has been recorded in the bank ledger account as $230. The correct amount was recorded on the bank statement. তার মানে ভালো করে দেখেন, ও ব্যাংক স্টেটমেন্ট ঠিক করছে, বাট এটা ভুল করছে ক্যাশ বুকে। ক্যাশ বুকে ও কি ভুল করছে, ও রিসিভ করার কথা ছিল হচ্ছে 320, বাট ও রিসিভ দেখাইছে 230। তার মানে কম দেখাইছে রিসিভ, তার মানে এখন আমাকে কি করতে হবে, রিসিভটা বাড়াই দিতে হবে। তো তার মানে হচ্ছে আমার এরর ইন ক্যাশ বুক। কি ভুল করছে, রিসিপ্ট আন্ডার স্টেটেড। কত টাকা রিসিপ্ট ও কম লিখছে, $90। $90 কিভাবে আসছে, আপনি যদি ভুল না করে থাকেন, 320 মাইনাস 230। সো আপনি এইভাবে এখানে 320 আপনার ওয়ার্কিং এর জন্য মাইনাস 230, এটা জাস্ট আপনার সেলফ ওয়ার্কিং এর জন্য করলেন। এটা আসলে এত ডিটেলস না দেখালেও আপনার আলটিমেটলি হবে, বাট যদি দেখাতে পারেন বেটার। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ফার্স্ট আইটেমটা, যেটাও ভুল করেছে, সো এরর করেছে। এরপরের আইটেমটা কি, নাম্বার বি, চেক পেইড ইন। পেইড ইন মানে কিন্তু আপনি পে করেন নাই, আপনি পেয়েছেন, বাট ইয়েট নট ক্রেডিটেড বাই ব্যাংক অ্যামাউন্টেড 208.20। তার মানে বেসিক্যালি হচ্ছে আপনি একটা চেক পেয়েছেন, বাট এই চেকটা এখনো পর্যন্ত, তার মানে এটাকে আমরা বলি আউটস্ট্যান্ডিং লস ম্যান অর আন
ক্রেডিটেড ডিপোজিট মানে হচ্ছে আপনি এই টাকাটা পেয়েছেন, বাট আলটিমেটলি এখনো পর্যন্ত ব্যাংকে ডিপোজিট করতে পারেন নাই, ব্যাংকে ডিপোজিট করেন নাই। তাহলে অ্যামাউন্ট কত? 208.20, তাহলে এটা আমরা অ্যাড করলাম, যেটা আমরা জানি যেটা আমাকে অ্যাড করতে হবে। এন্ড দেন আমরা যদি পরের ট্রানজেকশনটাতে যাই, চেক ড্রন মানে হচ্ছে ইউ হ্যাভ অলরেডি পেইড আ চেক, আপনি চেকটা দিয়ে ফেলছেন, বাট ইয়েট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাংক অ্যামাউন্ট 425.35, তার মানে এটাকে আমরা বলি সি আনপ্রেজেন্টেড চেক। তাহলে আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি? আমরা জানি এটা ব্যাংক স্টেটমেন্টে আসে, আমরা মাইনাস করি। কত টাকা আমি আনপ্রেজেন্টেড চেক এখানে আনি নাই? 425.35, তার মানে এটা আমাকে মাইনাস করতে হবে 425.35। দ্যাটস ইট। এই হচ্ছে আমার বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট, এছাড়া কিন্তু আর আলটিমেটলি কোনো প্রবলেম নাই, রাইট? এখন আপনি যদি রিকনসাইল ব্যালেন্সটা আলটিমেটলি দেখেন, আপনাকে ক্যাশ বুকের রিকনসাইল ব্যালেন্সটা দেখতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টের রিকনসাইল ব্যালেন্সটা দেখতে হবে, এবং আপনি ম্যাচ করে দেখবেন অ্যাবসলুটলি অ্যামাউন্টটা মিলে যাওয়ার কথা। একটু বলেন আমাকে অ্যামাউন্টটা কত আসে? 895.15, এক্স্যাক্টলি সেম ব্যালেন্সটা এখানেও হওয়ার কথা, যদি আমরা ভুল না করে থাকি। আমার 1112.30 প্লাস 208.30 মাইনাস 425.35, এটা করলে আলটিমেটলি ক্লিয়ার সবাই? Yes, sir. এখন আমরা যেই প্যাটার্নে এই কোয়েশ্চেনটা করলাম, মানে যে লজিকে আমরা এই কোয়েশ্চেনটা করলাম, একই লজিক অ্যাপ্লাই করে আমি যদি পরের কোয়েশ্চেনটা একটু আপনাদের সাথে ট্রাই করি, লাইক এই সেকেন্ড কোয়েশ্চেনটা, তাহলে হয়তোবা আমাদের আরেকটু মানে আন্ডারস্ট্যান্ডিংটা আপডেট হয়ে যাবে এবং সেখানে আলটিমেটলি কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন আমরা যে কোনো কোয়েশ্চেন যখন পড়বো আমরা অলওয়েজ ট্রাই করব আমাদের রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝতে। সো আমাকে এখানে কি রিকোয়ারমেন্ট বলছে? আ স্টেটমেন্ট অফ অ্যাডজাস্টমেন্ট টু মেড টু দ্য ব্যাংক লেজার অ্যাকাউন্ট, মানে ঠিক যে কাজটা আমরা একটু আগে করলাম, and a bank reconciliation as at 30th November 2006, তার মানে আমি ঠিক যে কাজটা এখানে করছিলাম ঠিক এই কাজটাই আমরা এখন পরবর্তী কোশ্চেনের জন্য করতে পারবো, এবং পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রেও আমাকে মানে একই লজিক একই প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। এইটা যেহেতু আমার ফার্স্ট কোশ্চেনের জন্য ছিল, এটা আমার সেকেন্ড কোয়েশ্চেনের জন্য। তো আমি ফার্স্টেই অলওয়েজ রিমেম্বার আমরা স্টেপ ওয়াইজ চিন্তা করব। ফার্স্টেই আমরা আগে দেখব যে আমার ক্যাশ বুকের ব্যালেন্স কত দেওয়া আছে কোশ্চেনে, অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্টে, অ্যান্ড দেন আমরা আমাদের ডিফারেন্স আইটেম গুলোকে অ্যাডজাস্ট করব। এটা কি ক্যাশ বুকে আমার অ্যাডজাস্ট করব না ব্যাংক স্টেটমেন্টে অ্যাডজাস্ট করব? তাহলে দেন তারপরের কোশ্চেন হচ্ছে যে ক্যাশ বুকে যে আমি অ্যাডজাস্ট করব, ক্যাশ বুকে কি এটা আমরা প্লাস করব না মাইনাস করব? একইভাবে ব্যাংক স্টেটমেন্টে কি আমরা এটা প্লাস করব না মাইনাস করব? দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা আমরা খুব কুইক ওয়েতে অর খুব ক্লিয়ার ওয়েতে আমরা মনে রাখতে পারবো। এখন আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা ফার্স্ট স্টেপের কথা বলেছি যে ফার্স্টে আমরা ব্যালেন্সটা নিয়ে কথা বলবো। ব্যালেন্স এখানে দেওয়া আছে, আমাকে দেখেন, ইউ হ্যাভ বিন আস্কড to prepare monthly bank reconciliation as at 30th November 2006 for your company Mentor Trading Limited, তার মানে কোম্পানির নাম হচ্ছে Mentor Trading Limited। সো আমরা বেটার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ Mentor Trading Limited, রাইট?
কবের জন্য? ফর দ্য মান্থ এন্ড অফ 30th November 2026, মানে আমার 30 নভেম্বর 2026 এর জন্য 2026 এর জন্য। The company bank statement shows a credit balance. আবারও আমি বলছি, ক্রেডিট ব্যালেন্স মানে কিন্তু এটা আমার জন্য পজিটিভ ব্যালেন্স 1698.50, তার মানে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স 1698.50, 1698.50। যদি এটা ডেবিট ব্যালেন্স বলতো তাহলে এটা হয়ে যেত নেগেটিভ, এটা হয়ে যেত আমার জন্য নেগেটিভ ব্যালেন্স। অ্যান্ড অ্যান্ড যেটা এখানে বলা হচ্ছে দেখেন, অ্যান্ড ব্যাংক লেজার জেনারেল অ্যাকাউন্ট অ্যান্ড ওভারড্রন ব্যালেন্স অফ 460.50, তার মানে 460.50 এটা কিন্তু আমার নেগেটিভ ব্যালেন্স। যেহেতু এটা ওভারড্রন ব্যালেন্স, তার মানে এটা আমার জন্য নেগেটিভ, মানে আমি যত টাকা আলটিমেটলি পেয়েছি তার থেকে আমাকে বেশি পে করতে হয়েছে, সো দ্যাট আমার আলটিমেটলি এটা উইথড্র করতে হচ্ছে ব্যাংক থেকে, আর আমাকে সামহাও কোথাও থেকে লোন নিতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। এখন আমরা একটা একটা করে দেখব যে আসলে কি কি ডিফারেন্স আইটেম ছিল ইনভেস্টিগেশন করার সময়, যে ডিফারেন্স আইটেম গুলোকে আলটিমেটলি আমরা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবো। কি কি আইটেম ভুল হয়েছে খেয়াল করে দেখেন। ডিউরিং ইউর ইনভেস্টিগেশন ইউ ডিসকভার্ড দ্য ফলোয়িং: overdraft interest of 24.60 in the bank statement, তার মানে ইন্টারেস্ট চার্জ, ওভারড্রাফটের উপর ইন্টারেস্ট মানে কি, ইন্টারেস্ট পে করা হয়েছে, রাইট, মানে লোনের উপর ইন্টারেস্ট, তার মানে ইন্টারেস্ট পেইড যেটা ব্যাংক স্টেটমেন্টে আপডেট করা হয়েছে, হ্যাজ নট পোস্টেড টু দ্য ব্যাংক লেজার অ্যাকাউন্ট। তাহলে এই আইটেমটা কি, এই আইটেমটা হচ্ছে আমার আনরেকর্ডেড আইটেমস। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা আমি কোথায় অ্যাডজাস্ট করব, এটা তো ব্যাংক স্টেটমেন্টে অলরেডি অ্যাডজাস্ট করা হয়েছে, বাট কোথায় পোস্ট করা হয় নাই, কোথায় এখন আপডেট করা হয়নি, ক্যাশবুকে স্যার। ক্যাশ বুকে। তাহলে এটা আমাকে ক্যাশ বুকে আপডেট করতে হবে, রাইট। এখন ক্যাশ বুকে যে আমার আপডেট করতে হবে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এটা আমি কি করব, অ্যাড করব না মাইনাস করব? স্যার মাইনাস করবো। কারণ এটা আমার জন্য আলটিমেটলি কি হয়েছে, আমার ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, রাইট। তাহলে লেস ব্যাংক লেস ইন্টারেস্ট চার্জ বাই ব্যাংক, রাইট। কত টাকা ইন্টারেস্ট চার্জ করেছে, আমি কোশ্চেনটা যদি দেখি 24.60, 24.60, দ্যাটস ইট। তাহলে নাম্বার ফার্স্ট আইটেমটা আমরা অ্যাডজাস্ট করব ক্যাশ বুকে, এন্ড অ্যাডজাস্ট মানে কি, আমি এটা আলটিমেটলি পোস্ট করব ক্যাশ বুকে, এবং আমি কি পোস্ট করব, আমি এটা অ্যাড করব না লেস করব, ইট ডিপেন্ডস অন এটা কি রিসিপ্ট না পেমেন্ট, এটা পেমেন্ট, এই জন্য আমরা এটাকে মাইনাস করলাম আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে, সরি ব্যাংক স্টেটমেন্ট থেকে অলরেডি কেটে রাখা হয়েছে, ক্যাশ বুকের সাথে আমরা এটাকে মাইনাস করলাম। ওকে, এখন দেখেন নাম্বার টু, চেক ইস্যুড অ্যামাউন্টিং টু 1600.4। ওকে, তার মানে আপনি চেক ইস্যু করেছেন, তার মানে কি আপনি চেকটা পে করেছেন, পেমেন্ট করেছেন, যেটা ব্যাংকে এখনো অ্যাপিয়ার্ড হয় নাই, প্রেজেন্ট হয় নাই, তাহলে এটাকে আমরা কি বলি, কি বলি আমরা? আনপ্রেজেন্টেড চেক না? এটাকে আমরা বলি আনপ্রেজেন্টেড চেক, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। তাহলে এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আনপ্রেজেন্টেড চেক, এটা আমার কোথায় অ্যাডজাস্ট করি, এটাকে আমি ক্যাশ বুকে অ্যাডজাস্ট করি না ব্যাংক স্টেটমেন্টে অ্যাডজাস্ট করি? ব্যাংক স্টেটমেন্টে। তাহলে এটা আমার ব্যাংক স্টেটমেন্টে আসবে $1640, তার মানে এই যে এটা হয়ে যাবে বি, রাইট, নাম হবে আনপ্রেজেন্টেড চেক 1600.40। এবং আনপ্রেজেন্টেড চেক আমরা কি করি, আমরা অলরেডি বলেছি এটা এর আগের এক্সাম কোশ্চেনেও বলেছি যে এটা আমরা মাইনাস করি, আনপ্রেজেন্টেড চেক এটা আমরা মাইনাস করি,
যেটা আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে মাইনাস হবে। অ্যাবসলিউটলি রাইট। নাম্বার সি, a check receipt 1906.00 was posted in bank ledger account as 1609। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এটা কে ভুল করছে, ব্যাংক ভুল করছে না বিজনেস ভুল করছে? আর চেক রিসিপ্ট, Bank, sir, bank. আবারও আপনি দেখেন, a check receipt 1906 was posted in bank ledger account। ব্যাংক লেজার অ্যাকাউন্টটা কে আপডেট করে? ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট Correct. ব্যাংক স্টেটমেন্ট আপডেট করে ব্যাংক, বাট ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে কে? বিজনেস। Sir, yes. বিজনেস। তাহলে ভুলটা বিজনেস করছে, ব্যাংক না। তাহলে এখন আসেন, এটা ফার্স্টে আমি ডিসাইড করব যে এটা কোথায় অ্যাডজাস্ট করব। তার মানে এই ভুলটা করছে কে? এই ভুলটা করছে হচ্ছে বিজনেস। সরি, এটা হচ্ছে সি, রাইট? তাহলে এরর বাই বিজনেস। এখন বিজনেস এটাকে ভুল করছে, খেয়াল করে দেখেন ও কি ভুল করছে। ওর রিসিপ্ট হিসেবে দেখানোর কথা ছিল কত? 1906, রাইট? ওর রিসিপ্ট হিসেবে দেখানোর কথা ছিল কত? 1906, বাট ও দেখাইছে কত? 1609। মানে এটাকে আসলে আসলে আমরা বলি হচ্ছে মানে টাইপো এরর, হ্যাঁ, রিভার্সাল করা। কোন দেখাচ্ছে, sir? তাহলে এখন 300 ও টাকা। মানে ও কি কম দেখাইছে না? আচ্ছা, 300 কম দেখাচ্ছে। 1609 300 নাকি আর একটু ডিফারেন্স আছে? তাহলে যেহেতু কম দেখাইছে, তাহলে এটা যেহেতু রিসিপ্ট, তাহলে এখন এটাকে আমরা কি করব? স্যার যোগ করে দেবো। যোগ করব। কত টাকা যোগ করব? এই যে 1906, 303 maybe। আপনারা একটু ডিফারেন্সটা বের করেন। 1906 আমার সাথে করে ফেলেন, মাইনাস 1609, 297 সে অ্যাকচুয়ালি কম রেকর্ড করেছে, যেটা আমরা এখন আমার ক্যাশ বুকের সাথে প্লাস করে দিব 297.00। ওকে, তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় আমি কোন আইটেম কোথায় ভুল করব আর কোন আইটেম কোথায় কারেক্ট করব, এবং কারেকশনটা কি হবে, এটা কি আমি প্লাস করব না মাইনাস করব, দ্যাট ডিপেন্ডস অন দা অ্যাকচুয়াল যে আইটেমটাও কি করেছে। ওকে, তাহলে তিনটা গেল। নাম্বার 4, ব্যাংক চার্জ $25। তাহলে ব্যাংক চার্জ তো সাথে সাথে ব্যাংক আপডেট করে ফেলে। ওয়ার ইনকারেক্টলি পোস্টেড টু দ্য রং সাইড অফ ব্যাংক লেজার অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করেন, ব্যাংক চার্জ অফ $25 ওয়ার ইনকারেক্টলি পোস্টেড টু দ্য রং সাইড অফ ব্যাংক জেনারেল লেজার অ্যাকাউন্ট। তার মানে এখানে আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে আমি এটা কোথায় অ্যাডজাস্ট করব। আমি এটা কি ব্যাংক স্টেটমেন্ট অ্যাডজাস্ট করব না ক্যাশ বুক অ্যাডজাস্ট করব, সেটা আমাকে ফার্স্টে বলেন আপনি আমাকে। ব্যাংক চার্জ যেটা ব্যাংক স্টেটমেন্টে রেকর্ড হয়ে গেছে কারেক্টলি, বাট ব্যাংক লেজার অ্যাকাউন্টে এটা এখনো পর্যন্ত আপডেট করে নাই। বাট এখানে কি করছে, এখানেও রং সাইডে পোস্ট করছে। রং সাইড পোস্ট মানে কি? ব্যাংক চার্জ কি হওয়ার কথা? ব্যাংক চার্জ আপনার ডেবিট হওয়ার কথা স্যার। ডেবিট হওয়ার কথা, মানে মাইনাস করার কথা, ঠিক না? বাট তাহলে আচ্ছা, স্যার আপনাকে এখন স্যার দ্বিগুণ করতে হবে। আপনি আমাকে এটা আগে বলেন। ফার্স্ট অফ অল, এটা আমার ব্যাংক স্টেটমেন্টে অ্যাডজাস্ট করব না ক্যাশ বুকে অ্যাডজাস্ট করব? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ক্যাশ বুক। তাহলে এটা ক্যাশ বুক, রাইট? তাহলে আমরা আগে এটার ক্যাশ বুকের জন্য একটা আরেকটা। তাহলে এখানেও কি এরর মেড বাই বিজনেস ব্যাংক চার্জের জন্য, রাইট? ওকে, এখন এররটা যে করছে ক্যাশ বুকে করব সেটা ফাইন, বাট ও কি করছে খেয়াল করে দেখেন। এরর এটা যে ভুল করছে, এই ব্যাংক চার্জটা কি হওয়ার কথা ছিল? ব্যাংক চার্জটা মাইনাস হওয়ার কথা ছিল, ঠিক না? প্লাস করছে। মাইনাস হওয়ার কথা ছিল, বাট ও কি করছে? প্লাস রং করে সাইড। দিছে। রং সাইড মানে কি? মানে হচ্ছে ওর এটা ক্রেডিট দিকে রেকর্ড করার কথা ছিল লেজারে, বাট ও এটা ডেবিট দিকে রেকর্ড করে ফেলছে। এখন আমরা যে রাস্তার ম্যাপটা নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, যে আমার এটা মাইনাস করার কথা ছিল $25, বাট ভুলে
সে প্লাস করে ফেলছে $25, তাহলে এখন আমাকে মাইনাস করতে হবে কত? আমি কি $25 মাইনাস করলে হবে কারেকশনটা? $50 স্যার। তাহলে এখন আমাকে মাইনাস করতে হবে ডাবল, মানে দুইটা মিলিয়ে যত হয় $50। তাই এটা আমি কিভাবে বুঝলাম? যেমন আমার $25 লেফট সাইডে দেওয়ার কথা ছিল, আর $25 আমি লেফট দিকে যাওয়ার কথা ছিল, বাট ভুলে আমি লেফট দিকে না গিয়ে আমি রাইট দিকে চলে গেছি $25। তাহলে আমি যদি এখন কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছাইতে যাই, তাহলে আমাকে আগে $25 ঠিক করে আসতে হবে মিডলে, তারপর আমাকে আবার $25 যেতে হবে কারেক্ট ডিরেকশনে, কারেক্ট ডেস্টিনেশনে। তো এই জন্য আমরা মাইনাস করব $50। দ্যাটস দ্য কারেক্ট অ্যাডজাস্টমেন্ট ফর ব্যাংক চার্জ, যেটা আলটিমেটলি ক্যাশ বুকে ভুল করা হয়েছে। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে আসলে আমরা কি এরর করলে কি ভুল অ্যাডজাস্ট করব, কিভাবে করব। আর দুইটা আছে, আই থিঙ্ক এটা হয়ে গেলেই আমাদের শেষ। A check for $120.60 was paid in. ফার্স্টে আপনাকে বুঝতে হবে এই চেকটা কি আপনি পাইছেন না চেকটা দিছেন। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। স্যার করছি স্যার, পেয়ে গেছি। পেইড ইন বাট হ্যাজ নট ইয়েট বিন ক্রেডিটেড অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। তার মানে কি আপনি চেক পেয়েছেন, আপনি এটা ক্যাশ বুকে রেকর্ড করেছেন অলরেডি, বাট এটা এখনো ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন হয় নাই। কেন? টাইমিং ডিফারেন্সের জন্য। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা আমরা কোথায় অ্যাডজাস্ট করি? আমরা কি ক্যাশ বুকে অ্যাডজাস্ট করি না ব্যাংক স্টেটমেন্টে অ্যাডজাস্ট করি? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে এখন নেক্সট কোশ্চেন, আমি কি প্লাস করব না মাইনাস করব? প্লাস স্যার। প্লাস করব। তাহলে এটাকে আমরা কি বলি? আউটস্ট্যান্ডিং লসম্যান, রাইট? অর আনক্রেডিটেড ডিপোজিট। তাহলে এটার অ্যামাউন্টটা কত? 12, বয়স হয়ে যাচ্ছে 120.60। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে এটা কত নাম্বার আইটেম ছিল? আমরা এ বি সি ডি, এটা হচ্ছে আমার ই। ওকে, লাস্ট আইটেম, an intercompany bank transfer in favor of Mentor Trading for 456.80 was made direct to the bank but not credited or not recorded in the bank ledger account. Okay, ফার্স্ট অফ অল আমাকে এটা বলতে হবে, বাকি সবকিছু ভুলে যাই আমরা, আমাকে এটা বলতে হবে যে এটা আমি কোথায় অ্যাডজাস্ট করব, মানে সে এটা আলটিমেটলি কোথায় ভুল করেছে অথবা কোথায় করেছে। আপনি যদি আলটিমেটলি এটা ঠিক আমাকে বলেন যে স্যার ব্যাংক ক্যাশ বুকে ই করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মানে an intercompany bank transfer in favor of Mentor Trading for 456.80, in favor of মানে কি? মানে এই টাকাটা পেয়েছে, বিজনেস পেয়েছে না বিজনেস দিচ্ছে? স্যার মেবি তো স্যার ওই যে কোনো বন্ড থেকে বা সিকিউরিটি থেকে পাইছে। ওকে, তার মানে আমি ফার্স্টে এটা চিন্তা করি যে মেন্টর ট্রেডিং কোম্পানি 456.80, রাইট? এটা সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। ওকে, এখন এই যে টাকাটা জমা হয়েছে, ভালো করে খেয়াল করেন, এই যে টাকাটা জমা হয়েছে, এই টাকাটা যে জমা হয়েছে এটা তো আসলে ব্যাংক সাথে সাথে আপডেট করে ফেলছে, বাট ব্যাংকের এই আপডেটটা বিজনেস এখনো পর্যন্ত রেকর্ড করতে পারে নাই। কেন রেকর্ড করতে পারে নাই? বিকজ এটা এখনো পর্যন্ত ব্যাংকের কাছে, সরি, ব্যাংকের স্টেটমেন্টটা বিজনেসের কাছে এসে পৌঁছায় নাই। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা আমি কোথায় অ্যাডজাস্ট করব? আমি কি ক্যাশ বুকে অ্যাডজাস্ট করব না ব্যাংক স্টেটমেন্টে অ্যাডজাস্ট করব? ক্যাশ বুকে। ব্যাংক স্টেটমেন্ট। আমাকে ক্যাশ আগে বুকে স্যার, ক্যাশ বুকে। আবারও আপনি দেখেন, এটা ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে 456.80, রাইট? যেটা ব্যাংক অলরেডি আপডেট করে ফেলছে, বাট এটা কোথায় রেকর্ড করা হয় নাই এখনো? ব্যাংক লেজার অ্যাকাউন্ট, মানে বিজনেসের ক্যাশ বুকে। তাহলে আমার এটা কোথায় আপডেট করতে হবে? ক্যাশ বুকে। ওকে, এখন আমি যে ক্যাশ বুকে আপডেট করব, নেক্সট কোয়েশ্চেন, এটাকে আমি প্লাস করব না মাইনাস করব? স্যার রিসিভ করছি যেগুলো তারা তো ক্লাস করবো স্যার। তার মানে অ্যাট ডিরেক্ট
credit into the account. .80. Okay, that is the 7 items or 6 items that we actually needed to adjust. এখন আপনি যদি আমাকে একটু জাস্ট বলেন সবগুলো অ্যাডজাস্টমেন্ট আমি করার পর আমার ক্যাশ বুকের ব্যালেন্স কত হয় এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হয়? অ্যামাউন্টটা কি মিলছে? আপনারা একটু নিজেরা করবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার মিলছে স্যার, এটাই মিলছে স্যার। ওকে, তাহলে মিলার পর আসলে আমাদের ভালো লাগার কথা এবং অ্যাবসলিউটলি আমরা বিজনেসের ব্যাংক রিকনসিলিয়েশন যদি এক্সামে আসে একইভাবে করব। খুব ছোট কোয়েশ্চেন বাট একটু সময় লাগছে আমাদের ফার্স্ট টাইম, যেহেতু এটা একটু আগে করা হয়নি কখনো, বাট দিস ইজ দ্য ওয়ে আমরা অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ থেকে ব্যাংক রিকনসিলিয়েশনটা করে থাকি। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু ব্যাংক রিকনসিলিয়েশন অ্যান্ড দ্যাটস ইজ অল। আমি আবারও বলছি, আপনারা এক্সামে ঠিক এই দুইটা কোয়েশ্চেন যদি ভালো করে আবার একটু গো থ্রু করে যান, ইট ইজ অ্যাবসলিউটলি ডুয়েবল। আপনি 10 মার্কের মধ্যে 10ই পেতে পারেন ইনশাআল্লাহ। ওকে, সো এখন যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স না থাকে, বিকজ দ্যাটস দ্য এন্ড অফ ব্যাংক রিকনসিলিয়েশন, এর বেশি কিছু আর ছিল না ব্যাংক রিকনসিলিয়েশনে, আমি হয়তো সেশনটা শেষ করব। বিফোর এন্ডিং দ্য সেশন আপনাদের কাছ থেকে আমার যদি এখানে কোনো কোয়েশ্চেন্স কনফিউশন থাকে রিগার্ডিং ব্যাংক রিকনসিলিয়েশন, আই এম অ্যাভেলেবল, প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইউর কোয়েশ্চেন। কোথাও কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? স্যার কুইজে স্যার মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিলে ভালো হতো। কুইজের বলতে বুঝিনি, মানে ইয়ার স্যার কুইজ না স্যার, মিড টার্মে স্যার, সরি মিড স্যার। টার্মের Yes, sir. মার্ক ডিস্ট্রিবিউশন আমি বলেছি অলরেডি, আমার যতটুকু মনে পড়ে আমি তারপরে একটু রিকল করে দেই। আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে 5 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, এন্ড আমাদের লেজার অ্যাকাউন্ট, মানে আমাদের লেজার অ্যাকাউন্ট প্লাস ট্রায়াল ব্যালেন্স, সেখান থেকে প্লাস স্যার রিসিভেবল যে প্রথমটা কি চ্যাপ্টারটা, বললেন স্যার? আরেকবার একটু কনসেপ্ট স্যার, আরেকবার। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এটা বলে দিচ্ছি, সমস্যা নাই আপনাদেরকে। আমি দরকার হলে আমি আবার গ্রুপে টেক্সট করে দিচ্ছি যে আপনাদের মার্ক অ্যালোকেশন, এটা আমি গত ক্লাসে আমার মনে হয় বলেছিলাম। যাই হোক, আমি আবার এটা বলে দিচ্ছি না। আহ যদি কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। স্যার এই আপনার এই লেকচারটা কি স্যার রেকর্ড করা হয়েছে স্যার? জি, আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি গ্রুপে দিয়ে দিয়েছি আপনাদের একদম ডিটেলস কোয়েশ্চেনের ব্রেকডাউন সহ। তাহলে আমি শেষ করছি, আমি রেকর্ডিং এর আপলোডটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, সো দ্যাট আপনাদের এক্সামের আগে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং এই চ্যাপ্টার অথবা অন্য যে কোনো চ্যাপ্টার, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, সো প্লিজ ডোন্ট গেট হেজিটেড, ডোন্ট ফিল হেজিটেড টু রিচ আউট টু মি। গুড লাক সবাইকে, অনেক ধন্যবাদ এবং সাবধানে এক্সাম দিতে যাবেন। লেট মি নো ইফ ইউ ফেস এনি চ্যালেঞ্জ বিফোর অ্যাপিয়ারিং ইউর এক্সাম। থ্যাংক ইউ সবাইকে।